ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময়, এপ্রিলেই সুফল পাওয়ার আশা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব বিএনপির। 2 এপ্রিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন, মতপার্থক্যে প্রাধান্য পাবে সংবিধান। ক্লিনিক হাসপাতালে অনিয়মের পাহাড়, রাজধানীতে অভিযানে বন্ধ কয়েকটি, মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিক্রি বাড়ায় সংকট বলছেন মন্ত্রী। চাহিদা মেটাতে আমদানিতে গতি। এক ধাক্কায় জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল 90 টাকা। এবং মানব পাচার মামলায় 5 দিনের রিমান্ডে 11-র আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন। রাজনীতিকদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময় দিয়েছেন তিনি। সচিবালয়ে যানজট নিরসন সংক্রান্ত বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশীয় প্রযুক্তিতে 120টি সিগন্যাল অটোমেশন করা হচ্ছে। এপ্রিলের শেষ নাগাদ মিলবে সুফল। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ একগুচ্ছ প্রকল্পেও যেন স্বস্তি নেই ঢাকায়। তিলোত্তম নগরীর বিস্ফোরা অসহনীয় যানজটের অতিরিক্ত চাপ, ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, নানা অনিয়মে দিনকে দিন বেড়েছে যানজটের ভোগান্তি। নতুন সরকার এবার নড়ে চড়ে বসেছে সংকটের টেকসই সমাধানে। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকার 2 সিটির প্রশাসক সহ যোগাযোগ ও নগর পরিকল্পনাবিদরা। বৈঠক শেষে ঢাকার 2 প্রশাসক জানান, রাজধানীর সড়কে গতি ফেরাতে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা সহ সম্ভাব্য করণীয় নির্ধারণে 1 মাস সময় বেঁধে দিয়েছেন তারেক রহমান। বারবার জোর দিচ্ছেন যে ঢাকা শহরটাকে সচল করতে হবে, এবং সচল করার জন্য ট্রাফিক সমস্যাটা যেটা আছে এগুলোকে কিছু পিন পয়েন্ট করেছেন। 1 মাসের মধ্যে আমরা সেই সমস্ত বিষয়গুলো সমন্বয় করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে অন্তত কিছুটা হলো যানজট কমিয়ে আনা যায়। সবচেয়ে বেশি যেটা জোর দেন লোকাল প্রযুক্তির উপরে। অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাথগুলো আছে, এগুলি নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে। আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এর মধ্যে আমরা কিছু লোকালি কাজ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এপ্রিলের শেষ নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি দৃশ্যমান হবে। নেওয়া হচ্ছে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের উদ্যোগ। ম্যান আওয়ার নষ্ট না হয়, মানুষের যানবাহনের গতি আরও বাড়ে, সেই জন্য একটা ব্যাপক পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন। তার অংশ হিসাবে আমরা স্বল্প মেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদী কী করতে পারি এবং দীর্ঘমেয়াদী কী করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদি যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে। যানজট সমস্যার স্থায়ী সমাধান চ্যালেঞ্জিং হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা করছে সরকার, বলছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবিলায় ঋণ সহায়তা পেতে IMF-এর সঙ্গে এপ্রিলে বৈঠক করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাতের পর একথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসে সকাল 9টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সহ অন্তত 6টি কর্মসূচিতে দিনভর কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় সহ জ্বালানি সংকট মোকাবিলা
এবং বন্ধ প্রকল্পের কাজ শুরু করতে ঋণ সহায়তা পেতে আলোচনা হয়েছে। IMF এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এছাড়া ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজার খোলার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু মধ্যপ্রাচ্যের শ্রমিক যাওয়া কিছুটা স্টপ আছে, সো সেই ক্ষেত্রে মালয়েশিয়া সহ যেখানে আমরা আপনার একটু শর্ত শিথিল করে কিংবা যে কোনো প্রক্রিয়া ওপেন করা যায় সেই বিষয়টাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়া এবং ভিয়েতনামে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ যাচাইয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব দেবে বিএনপি। 2 এপ্রিলের মধ্যে অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন জমা দেবে সংসদীয় বিশেষ কমিটি। আইনমন্ত্রী জানান, মতপার্থক্য হলে প্রাধান্য পাবে সংবিধান। 26 আপনার সামনে উপস্থাপন করা হলো মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। ওই দিনই এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য 13 সদস্যের অস্থায়ী সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সদস্য হিসেবে আছেন বিএনপির 10 জন ও জামায়াতের 3 জন। মঙ্গলবার সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়। মন্ত্রীরা বলেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ হুবহু উত্থাপন করা হবে। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব, এতটুকু রোডম্যাপ। যেগুলো আইন করা প্রয়োজন ছিল তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে, এগুলো সব বিষয়ে একমত করা। জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ সবাই একমত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো অধ্যাদেশে সুপারিশ করা হবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না। সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দেব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না। কমিটির সভাপতি জানান, 2 এপ্রিলের মধ্যে বিল উত্থাপনের সুপারিশ করবেন তারা। আজকে প্রায় আমরা অর্ধেকেরও কিছু কম হবে পরীক্ষা নিরীক্ষা করেছি। তার মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে 2-1 জন সদস্যের মতামত আছে, সেগুলো আমরা বলেছি যে পরবর্তী সভায় আলোচনা করার জন্য, এবং পরবর্তী সবার মধ্যে যদি সমাপ্ত না হয় তাহলে লিখিত আকারে দেওয়ার জন্য। প্রথম সংসদ অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যেই অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে শামা ওবায়েদ জানান, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রয়োজনে আবারও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হতে পারে। জ্বালানি আমদানির বিষয়ে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সম্প্রতি মার্কিন কংগ্রেসে 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিচার এবং স্বীকৃতি চেয়ে প্রস্তাব করেন কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীদের মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ ও গণহত্যার দায়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জানান, 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সচেষ্ট সরকার। প্রক্রিয়া চলমান আছে। 26শে মার্চ
আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের লিবারেশন ওয়ারের একটি বিশাল একটি জায়গা জুড়ে আছে। তো সেটা অবশ্যই আমরা বিএনপি সরকার সেটা পার্সু করবে। মধ্যপ্রাচ্য সংঘাতে দেশে জ্বালানি মজুদ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। শামা ওবায়েদ জানান, আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত। জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনার পাশাপাশি প্রয়োজনে আবারও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে, অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে, যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। শামা ওবায়েদ বলেন, যে প্রবাসীরা অনিরাপদ বোধ করবেন তাদেরকে চার্টার্ড ফ্লাইটে দেশে আনতে প্রস্তুত সরকার। চার্টার্ড ফ্লাইটে করে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ দেড় যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনানৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। ঘোড়া চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের মহান স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। শুরুতেই উপ অধিনায়কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। প্রথমে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন ডামি প্রধানমন্ত্রী। একইভাবে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন ডামি রাষ্ট্রপতিও। ডামি রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ডামি প্রধানমন্ত্রী ও ৩ বাহিনীর প্রধান। এবারের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্ট সহ বিভিন্ন কন্টিনজেন্ট। থাকবে বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট। এরই মধ্যে আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করেন। এরপর শুরু হয় বিমান বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার সকালে শুরু হয় চূড়ান্ত মহড়া। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুচকাওয়াজ অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দীর্ঘ 18 বছর পর আবারও মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশপথে প্রদর্শিত হবে দেশের সামরিক সক্ষমতা। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল 2 জনের, আহত অর্ধশত। মাদারীপুরের সালিশে ব্যবসায়ীকে হত্যা, বাধা দেয়ায় 4 জনকে কুপিয়ে জখম। ল্যাব না থাকলেও মিলছে কাগজে রিপোর্ট। রাজধানীর কলেজ গেটে 5টি বেসরকারি হাসপাতালে অভিযানে নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্ধ ঘোষণা করা হয়েছে টিজি হাসপাতাল। রাতে চানখারপুল এলাকায় অভিযানে গিয়ে 2টি হাসপাতাল সিলগালা এবং অন্যটিকে সতর্ক বার্তার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তার সাফ কথা, অনিয়ম করলে কোনো ছাড় নেই। বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে এবার নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর কলেজ গেটে টিজি হাসপাতালে অভিযানে মিলেছে বিস্তর অনিয়ম। ব্যবস্থাপত্রে মেলেনি চিকিৎসকের স্বাক্ষর। এনআইসিইউতে 4টি শিশু ভর্তি থাকলেও পাওয়া যায়নি কোনো চিকিৎসক। দালালের মাধ্যমে ঢাকার বাইরে থেকে রোগী ভাগিয়ে আনার ঘটনাও আছে। একটা লোক ওখানে জায়গা লম্বা ছোট ছেলেটা দালাল, ঢাকা মেডিকেল, ওখানে ট্রলিতে লোক আনা নেওয়া করে। অ্যাম্বুলেন্সরা বলেছে একটা হাসপাতাল আছে ব্রেনটারে, ওইখানে 50-60 হাজার টাকা দিলে অপারেশনটা হয়ে যায়, কিন্তু আইসিইউতে ঢুকে আমার ঘর থেকে 3-4 লাখ এরম দেওয়া যাচ্ছে। একই ভবনের প্রাইম হাসপাতালে ল্যাব না থাকলেও দিচ্ছে কাগজে রিপোর্ট। আমরা পুলিশ কেসে রুগী, আমরা রুগীদের কাছে বলিনি, রুগীরা আমাদের কাছে এসে বলে না যে আমরা পুলিশ কেস, ঠিক আছে। 5টি হাসপাতালের অভিযানের পর কাগজ জব্দ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্ধ করে দেওয়া হয়েছে টিজি হাসপাতাল। আমরা একটি ব্লাড ব্যাংক দেখেছেন আপনারা বন্ধ অবস্থায় পেয়েছি, যেটা 24 ঘন্টা খোলা থাকার কথা, সেটার আমরা সিদ্ধান্ত নিব। আমরা মহাপরিচালকের সিদ্ধান্ত ক্রমে এগুলোর বন্ধের ব্যবস্থা আমরা করব।
এদিকে রাতে চাংখারপুলের 3টি হাসপাতালে অভিযানে যান খোদ মন্ত্রী। সরু সিঁড়ি, নোংরা পরিবেশ সহ নানা অনিয়ম ধরা পড়ে। এ সময় 2টি হাসপাতাল সিলগালা এবং অন্যটিকে সতর্ক করা হয়। আমরা রিথিঙ্ক করব এখন এই হাসপাতালগুলির ব্যাপারে, ক্লিনিকগুলির ব্যাপারে, এবং ডাক্তাররা যারা জড়িত, গভর্নমেন্ট চাকরি করে, এই ব্যাপারে আমরা বিধি মোতাবেক, আইন মোতাবেক কি করা যায় এটা আমরা করব। অনিয়মে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। খোদ রাজধানীর গুরুত্বপূর্ণ 3 হাসপাতালে কোটি কোটি টাকার মেডিকেল যন্ত্র বছরের পর বছর অকেজো। নিরুপায় রোগীদের দালাল দিয়ে ভাগিয়ে নেয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। কয়েকগুণ বেশি টাকা খরচ করেও কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হন লাখ লাখ রোগী। যন্ত্রপাতি দ্রুত প্রতিস্থাপন ও যথাযথ ব্যবস্থাপনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। খোরশেদ আলম ও অনুপ দত্তের ছবিতে আবু সায়েদ নিশানের প্রতিবেদন। ছেলের চিকিৎসা করাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পোশাক শ্রমিক বিপ্লব মণ্ডল চিকিৎসক এমআরআই করানোর পরামর্শ দিলে পড়ে যান রীতিমতো বিপাকে, কেননা 5 বছর ধরে এই সেবা এখানে বন্ধ। শুধু তাই নয়, চিকিৎসা করাতে গিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালেও এই ব্যক্তি একই অভিজ্ঞতার মুখোমুখি হন। এখানে নষ্ট সিটি স্ক্যান মেশিন। ওখানকার এমআরআই মেশিনই নাকি নষ্ট 5 বছর ধরে। তাহলে আমি যদি বাইরে এমআরআই করতে যাই, আমার যা ইনকাম ওটা দিয়ে হবে না। দেশের সরকারি হাসপাতালগুলোতে কোটি কোটি টাকা ব্যয়ে কেনা হয় চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি, কিন্তু বছরের পর বছর সেগুলো পড়ে আছে অচল হয়ে। 2014 সালে কেনা প্রায় 18 কোটি টাকা মূল্যের এমআরআই মেশিনটি 5 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। প্রতিদিন গড়ে অন্তত 20 জন রোগী এমআরআই করতে এসে ফিরে যান। আছে মেশিন, নেই কার্যকারিতা। আছে আশ্বাস, নেই বাস্তবায়ন। জরাজীর্ণ ধুলোমাখা এই এমআরআই মেশিনটি যেন আমাদের স্বাস্থ্যসেবার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হচ্ছে, এই এমআরআই মেশিনের সেবা পাওয়ার ক্ষেত্রে কবে অপেক্ষার প্রহর ফুরাবে রোগীদের? প্রতিদিন হাজারো রোগী একই ভোগান্তির শিকার হচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে। নিরুপায় হয়ে তারা ছুটছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। একই চিত্র জাতীয় অর্থোপেডিক হাসপাতালেও। 2013 এবং 2018 সালে কেনা 2টি এমআরআই মেশিন এখানে 4 বছর ধরে অচল। সরকার উল্টো পাশে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের গল্প একই রকম। সেখানেও বছরের পর বছর অচল সিটি স্ক্যান মেশিন। দ্রুতই এসব অচল যন্ত্র প্রতিস্থাপন করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ব্যক্তিগতভাবে লাভবান হতেও যন্ত্রপাতি অকেজো করে রাখেন অনেকে। প্রয়োজনীয় যে এমআরআই মেশিন বলেন, এক্সরে মেশিন বলেন, প্যাথোলজিক্যাল আইটেমস বলেন, যেখানে যেখানে গুরুত্বপূর্ণ জায়গায় নেই, আমরা অতি সত্বর এগুলি ম্যানেজ করার চেষ্টা করব। রুগ্ন স্বাস্থ্য খাতের পরিস্থিতি কবে সাধারণ মানুষের অনুকূলে আসবে? রোগী হয়রানি বন্ধে নতুন সরকার কি পদক্ষেপ নেবে, সেই প্রশ্ন গণমানুষের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে রাজধানীতে বেশ কয়েকটি পাম্প বন্ধ, যেগুলো খোলা সেখানেও দীর্ঘ লাইন। সরবরাহ ঠিক রাখতে অতিরিক্ত তেল না নেয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে বন্ধ রাজধানীর বেশ কয়েকটি পাম্প, যেগুলো খোলা সেখানেও দীর্ঘ লাইন। তেলের জন্য গ্রাহককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও ফিরছেন খালি হাতে। এখন আমি কিভাবে বসে যাবো ভাইয়া? এখন বলতেছে তারা তেল নিবে না। সব জায়গায় দেখতেছি যে তেলের কোনো সংকট নেই, তাহলে পাম্পে আসলাম, সরকারি পাম্পে এই অবস্থা কেন? গ্রাহকের অভিযোগ, তেল শেষ হওয়ার আগে আগাম নোটিশ দিচ্ছে না কর্তৃপক্ষ। সরকার রেশনিং পদ্ধতি তুলে দিলেও চাপ সামলাতে পাম্পগুলোয় তেল দেওয়ার পরিমাণ কমিয়েছে বলে দাবি তাদের। আমি অ্যাক্সিডেন্টের রোগী, এই হুন্ডা ছাড়া আমার কোথাও যাওয়ার নক করতে পারতো যে ভাইজান আমাদের তেলের পরিমাণ এই। ভিন্ন সুর পাম্প কর্তৃপক্ষের, বলছেন দৈনিক চাহিদার প্রায় 1/3 সরবরাহ করেছে ডিপো, পাচ্ছেন তারা। 45 থেকে 50 হাজার তেল লাগে, তো সেখানে আমার 18 হাজার তেল আমার আজকে উঠাইতে পারবো। তো বাদবাকি এটা শেষ হওয়ার পরে বাদবাকি তোমার পাম্প বন্ধই রাখতে হয়। এদিকে চাহিদা বাড়ায় সংকট দেখা দিয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয়, ভেঙে পড়ছে সেই নিয়মটা। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না। জ্বালানি চাহিদায় ব্যাংক, হাসপাতালের জেনারেটরের পেট্রোল ও ডিজেল সংগ্রহেও পাম্পগুলোতে চাপ বেড়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। কোনো কোনো পাম্পে টানানো হয়েছে বন্ধের নোটিশ। অনেক পাম্পে দেওয়া হচ্ছে চাহিদার তুলনায় কম তেল। চাহিদা মতো জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা।
জ্বালানি সংকটে পেট্রোল পাম্পগুলো, সংকটে যানবাহনের মালিক ও চালকরা। গত এক সপ্তাহ ধরে জ্বালানির সংকটে ভুগছে কুড়িগ্রামের ফিলিং স্টেশনগুলো। জেলার 21টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 4টিতে পেট্রোল, অকটেন, ডিজেল মিললেও মোটরসাইকেল প্রতি দেয়া হচ্ছে মাত্র 100 টাকার জ্বালানি তেল। আবার বরাদ্দ পাওয়া জ্বালানি মুহূর্তেই শেষ হলে বন্ধ রাখা হচ্ছে পাম্প। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকে, 100 টাকার তেল দিল, এরা বন করা দিবে সেই 100 টাকার গুড়ি। আবার অনেকে আছে তেল নিয়ে যা বেচতেছে। যতটুকু পাচ্ছি, যেভাবে পাচ্ছি, আমরা প্রশাসনের সাথে কথা বলে আলোচনা করে আমরা সেভাবে আমরা তেলগুলো বিপণন করছি। নওগাঁয়েও বন্ধ রয়েছে বেশিরভাগ পেট্রোল পাম্প। জেলায় 56টি পেট্রোল পাম্পে প্রতিদিন 90,000 লিটার ডিজেলের পরিবর্তে সরবরাহ করা হচ্ছে 30,000 অকটেন ও পেট্রোলের 45,000 লিটারের পরিবর্তে 20 থেকে 22,000 লিটার সরবরাহ করা হচ্ছে। তেল নিতে যাচ্ছি, প্রত্যেকটা ফিলিং স্টেশন বন্ধ। নীলফামারীতেও সংকট চরমে। টেংরামারীতে হন্যে হয়ে বোতলে করে তেল নিতে গিয়ে উত্তেজিত ক্রেতাদের মধ্যে ক্ষোভ থেকে শুরু হয় মারামারি। খুলনায় 2 দিন বন্ধ থাকার পর পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে, তবে চাহিদার তুলনায় খুবই কম। মোংলা থেকে এই পাশ থেকে আসতে যে কটা পাম্প আসছে, একটা পাম্পে তেল নেই। ডিপো থেকে আমাদেরকে পর্যাপ্ত তেল দিচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে গ্রাহক চাহিদা অনেক বেশি। সেই চাহিদা সামাল দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। দিনাজপুরের পেট্রোল পাম্পগুলোতেও হাহাকার পরিস্থিতি। পিরোজপুরেও একই চিত্র। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি গ্রাহকদের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম লিটারে প্রায় 90 টাকা বাড়ালো বিইআরসি। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় প্রতি লিটার জেট ফুয়েল বিক্রি হবে 202 টাকা 29 পয়সায়। এর আগে বিক্রি হতো 112 টাকা 41 পয়সায়। লিটার প্রতি দাম বেড়েছে 89 টাকা 88 পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার 0.73 মার্কিন ডলার থেকে বাড়িয়ে 1.32 ডলার নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় 7-9%। দেশের চাহিদা বিবেচনায় ডিজেল, অকটেন, জেট ফুয়েলের সঙ্গে এলপিজি ও এলএনজি আমদানি বাড়িয়েছে সরকার। চলতি অর্থ বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে 10 লাখ মেট্রিক টন জ্বালানি তেল এবং 2 লাখ মেট্রিক টনের বেশি এলপিজি ও এলএনজি আমদানি হয়েছে। ফেব্রুয়ারি মার্চে আমদানির পরিমাণ আরও বেড়েছে। সাকত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাসে বাংলাদেশ বিশ্ববাজার থেকে 1,44,147 মেট্রিক টন এলপিজি এবং 57,765 মেট্রিক টন এলএনজি আমদানি করেছে। একই সঙ্গে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে 9,22,263 মেট্রিক টন ডিজেল, জেট ফুয়েল এবং ফার্নেস অয়েলের মতো জ্বালানি তেল আমদানি করেছে। প্রতি অর্থবছর শেষে পরিসংখ্যান থেকে দেখা যায় জ্বালানি তেল থেকে যে রাজস্ব আহরণ হয় সেটা অন্য যেসব আইটেম আছে তার তুলনায় শতকরা হিসেবে অনেক বেশি অর্জন হয়। আর আমদানিকৃত জ্বালানি এবং জ্বালানি তেল খালাসে অগ্রাধিকার দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেইভাবে জাহাজগুলো বাংলাদেশে আগমন করে সেই আগমনের উপরে ভিত্তি করে আমরা জাহাজগুলোকে বার্থিং অ্যারেঞ্জমেন্ট করি। শিপিং এজেন্ট ওইভাবে যদি আমাদের কাছে তার চাহিদা প্রদান করে, আমরা চাহিদা অনুযায়ী তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতাটা প্রদান করছি। যার পুরোটাই বিদেশি মালিকানাধীন জাহাজ। বর্তমানে সংকটের ঝুঁকি বিবেচনায় বাড়ছে জাহাজের ভাড়া। এক্ষেত্রে দেশীয় মালিকানাধীন জাহাজের ব্যবস্থা থাকলে সংকট মোকাবেলায় যেমন ভূমিকা রাখতে পারত, তেমনি খরচও অনেকটা কমে আসতো বলে মনে করেন এই শিপিং ব্যবসায়ী। দেশীয় জাহাজের ক্ষেত্রে হলো হবে কি, আমার টাকাটা আমার দেশেই থাকলো, বিদেশে আমাকে আর পাঠাতো না। আমাকে এখন পেমেন্ট দিতে হচ্ছে ডলারে। আমাদেরকে দেখা যাচ্ছে যে স্পট মার্কেট থেকে তেল দিতে হচ্ছে। আজকে যদি আমাদের নিজস্ব জাহাজও থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হতো। মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও মার্চ মাসের 22 দিনে চট্টগ্রাম বন্দরে 25টি জাহাজ জ্বালানি খালাস করে ফিরে গেছে। এছাড়া বর্তমানে আরও 2টি জাহাজ জ্বালানি খালাস করছে। আরও 2টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা জ্বালানির মধ্যে ডিজেল, অকটেন, প্রোডাক্ট অয়েল খালাস করা হয় পতেঙ্গা উপকূলবর্তী গুপ্তখালা এবং ডলফিন জেটিতে। আর এলএনজি এবং এলপিজি বহনকারী জাহাজগুলোর অবস্থান থাকে গভীর সাগরে।
এখান থেকেই মাদার ট্যাঙ্কারে খালাস করা হয় এসব জ্বালানি, এরপর নিয়ে যাওয়া হয় বিভিন্ন ডিপো এবং নির্ধারিত গন্তব্যে। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। প্রবাসের সময় আরও থাকছে। ইসরায়েলে অব্যাহত গুচ্ছ বোমা ছুটছে ইরান। আইআরজিসির সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা তেল আবিবের। ইরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ঘোষণা ট্রাম্পের। মানব পাচারের মামলায় ১/১১-র সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ বলছে ২০০৭ সালে জরুরি অবস্থার সময় রাজনীতিকদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। ১/১১-র সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী রাজধানী বারিধারার এলাকা থেকে গ্রেফতার করা হয় এক সময়ের ক্ষমতাধর জেনারেল ও ফেনী ৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকলেও সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন মাসুদ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায় তার বিরুদ্ধে ফেনীতে ৬টি এবং ঢাকায় ৫টি সহ মোট ১১টি মামলা রয়েছে। আপাতত পল্টন থানার একটি মানব পাচার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং ডিএমপির 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনো তদন্তাধীন। অনেকদিন হলে ওনাকে খুঁজতেছে, আর ওয়ারেন্টের আসামি তো সে। তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। ডিবি বলছে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে দুদক ও সিআইডি। এদিকে তার সব সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রাজনৈতিক নেতাদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ডিবি। মানি লন্ডারিং মামলা হয়েছে সিআইডিতে, ওনারা দেখতেছে, প্লাস দুদকও এটা নিয়ে একটা অনুসন্ধান চালাচ্ছে। তদন্ত শেষে চার্জশিট দেবে, তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে, সেটা দুদকই দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি, কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে। বিকেলে আদালতে তোলা হয় এক সময়ের ক্ষমতাধর এই লেফটেন্যান্ট জেনারেলকে। পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর চেয়েছিল, প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কখনো চাঁদা চাইতে পারেন না, চাঁদা নিতে পারেন না, প্রতারণা করতে পারেন না, যেগুলো সম্পূর্ণ মিথ্যা। 2007 সালের 11 জানুয়ারি পর্দার আড়াল থেকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অনেক রাজনৈতিক নেতাকে নির্যাতন সহ -2 ফর্মুলা বাস্তবায়নের প্রধান কারিগর হিসেবেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জনগণের মৌলিক অধিকার হরণ করে আওয়ামী লীগ দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সিডাপ মিলনায়তনে ফিরে দেখা সেই সময় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বইটির লেখক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গুম খুন আর ভয়ের সংস্কৃতি তৈরি করে 1.5 যুগে দেশকে কারাগারে পরিণত করেছিল তৎকালীন সরকার। 1.5 দশকে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত দুঃশাসনের বিশ্লেষণধর্মী নিবন্ধ নিয়ে প্রকাশিত হলো ফিরে দেখা সেই সময়। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের সিডাপ কনফারেন্স সেন্টারে প্রকাশনা অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গুম খুন আর ভয়ের সংস্কৃতি তৈরি করে দেশকে কারাগারে পরিণত করে রেখেছিল আওয়ামী সরকার। ইচ্ছে করে বাংলাদেশটাকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছিল, সেই কথাগুলোই কিন্তু ফিরে দেখা সেই সময় বইয়ের মধ্যে আমি লিখবার চেষ্টা করেছি। গুম খুন হত্যা, বিনা ভোটে নির্বাচন, কারচুপি নির্বাচন, অনেককে গুম করা হয়েছে, সেই গুমের কাহিনীগুলো এখানে লেখা হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জনগণের মৌলিক অধিকার হরণ করে আওয়ামী লীগ যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল এ বইটি তার জীবন্ত নথি। রাজনীতি বিশ্লেষকদেরকে আমি অনুরোধ করব, ফিরে দেখা সেই সময়ের এই তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি বেশি করে পোস্টমর্টম করতে হবে এদেশের গণতন্ত্রের স্বার্থে। এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব,
তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। ফিরে দেখা সেই সময় বইটি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য আওয়ামী আমলে রাজনৈতিক ও সামাজিক অরাজকতার এক প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে বলে আশা আয়োজকদের। আমরা যেন গঠন করার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে পারি, মাননীয় তথ্যমন্ত্রী সেটার ব্যাপারে উদ্যোগ নেবেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর ও কালুরঘাট স্বাধীন বেতার কেন্দ্র ঘিরে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এদিকে দেশের অবহেলিত উত্তর জনপদকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টার আশ্বাস, দেশে জ্বালানি সংকট খুব দ্রুতই মোকাবিলা করা হবে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কাজের দেউরি এলাকায় জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় তিনি জানান, জিয়া স্মৃতি জাদুঘর ঘিরে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। আমরা এই জিয়ার স্মৃতিকে চির অমর অম্লান করে, এটা ইতিহাসের বিষয়বস্তু, অথচ সেটা ইতিহাসে পালন করা হয় না, এইটা আমরা করতে চাই। বর্তমান সরকার উত্তরের জনপদকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আগামী বাজেটে এই এলাকাটাকে কিভাবে বেশি বেশি সুযোগ সৃষ্টি করা যায়, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে সরকার। বহু রকমের সূত্র থেকে জ্বালানি সরবরাহ ব্যবস্থা করা হবে, ইতিমধ্যেই অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। এদিকে পঞ্চগড়ের খাল খনন কর্মসূচির এক উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, কর্মসংস্থান সৃষ্টিতে ড্রেজার নয় বরং শ্রমিক দিয়ে এই খাল খনন করবে সরকার। ড্রেজারের চাইতে আমরা শ্রমিক দিয়ে এই খালটা খনন করা, এটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার টাকাটা দিয়েছেন। আমি মানুষকে আর ঢাকামুখী করতে চাই না। এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে গিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, বাংলার ঐতিহ্য ইতিহাসের সাক্ষী 200 বছরের পুরনো মসলিন কাপড় পুনরুদ্ধারে কাজ করছে সরকার। ডিএনএ টেস্ট করে এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের উন্নয়নে সরকার কাজ করবে বলেও জানান প্রতিমন্ত্রী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্য নীতিতে উদার পথে হাঁটছে সরকার। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র, ভারত সহ দেশগুলোর সঙ্গে সরকারের বাণিজ্য নীতি ও সম্পর্ক বিনিয়োগকে প্রভাবিত করবে। তড়িঘড়ি করে সই করা চুক্তি পর্যালোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিয়া সুলতানের রিপোর্ট। 2025 সালে মোট 85 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ হয়ে ওঠে বর্তমানে ভুটানের দ্বিতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য। সম্প্রতি বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতে ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতে বাংলাদেশের পণ্য ও সেবা রপ্তানি 88.73%। তুলা, খাদ্যশস্য, জ্বালানি তেল, বিদ্যুৎ সহ সেবা আমদানির মোট বাণিজ্যের 85%ই আসে ভারত থেকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এই নির্ভরতা আরও বাড়তে পারে। ফলে ভূরাজনীতি ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারতসহ দেশগুলোর সাথে সরকারের বাণিজ্যিক নীতি ও সম্পর্কের উপর নির্ভর করছে বিনিয়োগকারীদের আস্থা। ওনাদের একদম ক্লিয়ার একটা রূপরেখা ডেফিনেটলি আমরা আশা করব যে ওনারা তুলে ধরবেন, কেননা এই নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অপরচুনিটিগুলো ওপেন হবে। বাণিজ্য সচিব জানান, ব্যবসায়ীদের আস্থা তৈরিতে বিনিয়োগে উদারীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তি কতগুলো সম্পাদন করেছি, এর মধ্যে আমরা বিনিয়োগের ব্যবস্থাও আছে। এদিকে 1.5 বছরে যখন বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির ও প্রায় 1.5 লাখ মানুষ কর্মহীন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বন্দর পরিচালনায় পতেঙ্গার লালদিয়া টার্মিনাল ডেনমার্কের কোম্পানিকে 33 বছরের জন্য, পানগাঁও টার্মিনাল 22 বছরের জন্য সুইজারল্যান্ড কোম্পানিকে ও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল আরব আমিরাতকে দেওয়া হয়। দেশের স্বার্থে এসব চুক্তি পুনরায় পর্যালোচনার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। ইন্টারিম সরকারের সময় অনেক ডিসিশন নেওয়া হয়েছে যার রেজাল্ট এখনো আসেনি, ওগুলো এখন আসবে। যখন রেজাল্ট আসবে সেই বার্ডেন কি নতুন সরকার নেবে? কেন নেবে? এছাড়া কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি অর্জনে সরকারি বন্ধ কলকারখানা চালু ও বেসরকারি বন্ধ কারখানায় উৎপাদনশীলতায় ফেরাতে জোর দিচ্ছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন।
ইন্সপিরেশনটা কি ওই বাবা চাচাকে দেখেই ক্রিকেটের প্রতি আসার? হ্যাঁ অবশ্যই, কারণ ছোটবেলা থেকে দেখছি যে বাবা চাচা দুজন ন্যাশনাল টিমে খেলেছেন। বাবা সারা জীবনই মোহামেডানে খেলেছেন, আপনি আবাহনীর। এনজয় করি আমি খুব, তো বাইরে থেকে অনেক সাউন্ড দিই যে প্রেশারে আছে। ন্যাশনাল পর্যায়ে খেলেন, এরকম এই কারণে কি কখনো বাদ দেওয়া হয়েছে আপনার খেলা থেকে? স্কিপ করি, এটা মনে আসতেছে না আমার। দেখছেন প্রবাসের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। ঈদের ছুটি কাটিয়ে ইট পাথরের ব্যস্ত নগরী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ভোগান্তি না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাস, ট্রেন ও লঞ্চ যাত্রীরা। এদিকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার টিকিট কাউন্টারেও ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীমুখী মানুষ। মঙ্গলবার সকাল থেকে রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় ছিল। ফিরতি যাত্রার তৃতীয় দিনে 16টি ট্রেন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়। পাশাপাশি 15টি ট্রেন ঢাকায় প্রবেশ করে। এদিন রংপুর এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন প্রায় 3 ঘন্টা বিলম্বে ছেড়ে গেছে। তবে নানা ভোগান্তি থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন কেউ কেউ। আপনজন ছেড়ে ব্যস্ত ঢাকায় ফিরে আসায় কষ্টের কথাও বলেছেন অনেকে। খারাপ লাগলেও আর করার কি আছে, জীবিকার তাগিদে তো আসতে হবে। পড়াশোনা আছে, ইউনিভার্সিটি আছে, আসতে তো হবেই। সবার সাথে থাকলে তো ভালোই লাগে, কিন্তু জীবিকার তাগিদে চলে আসতে হয়। মাকে অনেক মিস করতেছি আর কি, ওর নানুকে মিস করতেছে। এদিন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার টিকিট কাউন্টারেও ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদযাত্রার শুরুতে অতিরিক্ত চাপ থাকায় এখন স্বস্তিতে বাড়ি যাচ্ছেন অনেকে। চাপের কারণে যাই না আর কি, জামজটও থাকে, বাচ্চা নিয়ে যাব, একটু যদি সমস্যা পড়তে পারে আর কি। 14 দিন আজকে যাচ্ছে আর কি, ভালোই লাগতেছে। লংসে দুর্ঘটনা হইলো এই কারণে আর কি যাচ্ছি দেরি করে। ঈদের আগে যাইতাম বাড়িতে, এখন যে দুর্ঘটনা ঘটতেছে এটাও তো মনের একটা ভয় আছে। ছুটি আছে এজন্য আর কি দেরি করে যাচ্ছি। আর রেলওয়ে বলছে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি রেখেছে কর্তৃপক্ষ। যাত্রী সাধারণকে নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যময় এবং স্বস্তিকর যাত্রা এখন পর্যন্ত উপহার দিতে পেরেছি। আমি প্রত্যাশা করব যে আগামী ঈদ ফেরত যাত্রার শেষ দিন পর্যন্তও আমরা যাত্রী সাধারণকে একটা স্বস্তিকর যাত্রা উপহার দিতে পারবো। প্রায় একই দৃশ্য দেখা গেছে রাজধানীর সদরঘাটে। ভোরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে। নিজ নিজ কাজে যোগ দিতে কর্মজীবীরা ফিরছেন ঢাকায়। অনেকদিন পরে জার্নি করছি লঞ্চে, আমার ভালোই লাগছে, তো আনন্দটা উপভোগ করতে করতেই আসলাম। খুবই ভালো সার্ভিস পেয়েছি, এখান থেকে লাগেজগুলা নিজ হাতে টানা লাগাইনি। এছাড়া সড়কে অতিরিক্ত চাপ না থাকায় বাস যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। বাচ্চাদের স্কুল এবং আমারও কর্মক্ষেত্রে যোগদান করতে হবে আগামীকাল থেকে। আজকে থেকে অফিস খোলা, যার জন্য আজকে আসতে হয়েছে তাড়াতাড়ি করে। আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার আবারও 3 দিনের ছুটি থাকায় যাত্রী চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদের টানা ছুটিতে আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। সৈকত, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন সবাই। চিড়িয়াখানায় আনন্দে মেতেছে শিশুরা। ঈদের ছুটি শেষ হলেও আনন্দ পিপাসুদের বিনোদন থেমে নেই। সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে বিনোদন প্রেমীদের ঢল নেমেছে। ডিজের তালে নেচে গিয়ে ঈদ আনন্দে মাতেন তরুণ তরুণীরা। প্রিয়জনের সঙ্গে ওয়েপুল, ড্যান্সিং ফ্লোর ছাড়াও বিভিন্ন রাইডে চড়ে উপভোগ করেন সময়। নরসিংদী ড্রিম হলিডে পার্কে আনন্দ উল্লাস থেমে নেই। পরিবার পরিজন নিয়ে সবাই চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। সাগরের নোনা জল আর বালিয়াড়িতে বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন পর্যটকরা। প্রতিটি পয়েন্টে উপচে পড়া ভিড়। 3 দিনের সমাগম অন্তত 3 লাখের বেশি। যখনই একটা লম্বা ছুটি পাই, ফ্যামিলি নিয়ে এই জায়গায় সময় কাটাতে চলে আসি। বাচ্চাকে নিয়ে ঈদে যেন
অনেক আনন্দ করতে পারে। ওদের স্কুল ছুটি, এর জন্য আমরা সবাই আসছি একসাথে উপভোগ করার জন্য। দর্শনার্থীদের পদচারণায় মুখর রাজধানীর চিড়িয়াখানা। বাঘ ভাল্লুক দেখে প্রাণী জগৎ জানছে শিশুরা। সন্তানের আনন্দেই পরিতৃপ্ত বাবা মায়েরাও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে কিছুটা ভোগান্তি পোহাতে হয় তাদের। বাঘেরই অনেক কিছুই দেখতে পারছি, কিন্তু সিংহ মামাটা ঘুমিয়েছে, তার জন্য ওকে দেখতে পারি নাই। বাঘ সিংহ প্রিয়, আগে বই দেখেছিলাম, এখন আমি বাস্তবে দেখছি। ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি, খুবই ভালো লাগতেছে। ছোটদের পাশাপাশি বড়রাও ঈদ আনন্দে মাতেন দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদের ছুটিতে ফাঁকা সড়কে বেপরোয়া যান। যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের 3 জনের। নাটোরে বালু বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি অটোরিকশা রাস্তার মাঝখান থেকে গন্তব্যে যাচ্ছিল, অথচ যাওয়ার কথা ছিল সড়কের বাম পাশ থেকে। পরিণতিতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মুখোমুখি চাপা দিল অটোরিকশাটিকে। ঘটনাটি মঙ্গলবার সকালে নাটোরের লালপুর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে। দুর্ঘটনার পর ট্রাকটি একটি দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ যায় অটোরিকশার 2 যাত্রী। আহত হন আরও 5 জন। নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাবিলপুর মোড়ে ভটভটি ও 3 হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা এক নারী নিহত হন। একই সময় একটি ভ্যান এসে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় এক শিশুসহ 5 জন গুরুতর আহত হন। এদিকে সোমবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার যশোর মাগুরা মহাসড়ক গাইদঘাট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন আহত হন। আহত হয় আরও 4 জন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত 2 জনের মৃত্যু হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল 2 জনের। আহত হয়েছেন অর্ধশত মানুষ। মাদারীপুরে সালিশ বৈঠকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। বাধা দেয়ায় নারীসহ 4 জনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। বগুড়ায় ছুরিকাঘাতে খুন হয়েছেন কৃষক। খুলনায় নিখোঁজের 12 ঘণ্টা পর উদ্ধার হয়েছে শিশুর মরদেহ। দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ। পূর্বশত্রুতার জেরে নাসিরনগরে রহিম ও কাশিমের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও কয়েক দফায় সংঘর্ষে জড়ান তারা। মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষ হলে আক্তার মিয়া ও হাবিবুল ইসলামের মৃত্যু হয়। আহত অর্ধশত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। মাদারীপুরের রাজৈরে রাসেল ব্যাপারের বসত ঘরে চুরির ঘটনায় সালিশি বৈঠক ডাকা হয়। সেখানে পরিকল্পিতভাবে ব্যবসায়ী রাসেল সহ 5 জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে মজিদ খান ও তার ছেলের বিরুদ্ধে। পরে রাসেলের শ্বশুর ফল ব্যবসায়ী জাকির শেখকে ডেকে নিয়ে তাকেও কুপিয়ে জখম করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার রুমের গ্রিল কাইটা প্রায় 30-40 লাখ টাকার মাল নিছে। সে সেখানে গেছে এটা মীমাংসা করার জন্য, কিন্তু তারা এটা হয়তো আগের থেকেই প্রস্তুত ছিল। আমার পুত্রে গেছে হাতে, ওই আমার পুত্রের দেশে কোপ। ঘটনার পর অভিযুক্তদের বসত ঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। রাসেল শেখকে প্রথম ডেকে নিয়ে কোপায়। ওরা সংবাদ দেয় তার শ্বশুরকে। আসার পরে এটা নিয়ে মীমাংসা বসার জন্য ওদের কাছে যাওয়ার মুহূর্তেই তখন এই তাকে আঘাত করে। খুলনায় নিখোঁজের 12 ঘণ্টা পর জান্নাতুল মাওয়া নামে 4 বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, সোমবার দুপুরে নানা তোতামিয়া আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ শিশুটি। শিশুটির বাবার মোবাইলে ভয়েস রেকর্ড দিয়ে ঠিকানা দেয় তোতামিয়া। পরে নগরীর হরিণটানা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মেয়ে নানা বলে মেয়েরে বলছে চলো আইসক্রিম খাওয়াই। দোকানের দিকে যাই ফোন দিচ্ছে, ওর ফোন বন্ধ। এরপরে আর ওর সাথে আর কোনো যোগাযোগ হয়নি। আমি কোনো কুল কিনারা খুঁজে পাই নাই, কারণ উনি আমার বাসায় দীর্ঘদিন আসে যায়। এদিকে বগুড়া সদরে পূর্বশত্রুতার জেরে আরিফুল ইসলাম মুন্না নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী সাইমের বিরুদ্ধে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। সপ্তাহ না পেরোতেই কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। গুড়িয়ে দেওয়া হয় শতাধিক স্থাপনা। এ সময় উচ্ছেদ কাজে বাধা দেওয়ার অভিযোগে 1 জনকে আটক করা হয়। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
উচ্ছেদের সপ্তাহ পার না হতেই বালিয়াড়িতে ফের ব্যবসায়ীদের অস্থায়ী স্থাপনা। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আবারও অভিযান চালায় জেলা প্রশাসন। প্রথমে ঝাউবাগান এলাকায় থাকা স্থাপনাগুলো ট্রাকে তোলা হয়, অনেকে আবার নিজ উদ্যোগেই মালামাল সরিয়ে নেন। রোডের পাশে যেটুকু আছে ওইটাও ভাঙতেছে, কারণ আমরা আসলে গাড়িগুলো রাখবো কোথায়, এতগুলো গাড়ি। উচ্ছেদের পরে পুনর্বাসন দেওয়ার কথা বলেও আমাদেরকে কিছু হচ্ছে না। মারমেট এলাকায় উচ্ছেদে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান কয়েকজন ব্যবসায়ী। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। গত ৯ মার্চ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা অপসারণের ঘোষণা দেন। ১২ মার্চ অভিযান শুরু করে জেলা প্রশাসন। টানা ৫ দিনে সুগন্ধা ও কলাতলি পয়েন্ট থেকে উচ্ছেদ করা হয়েছিল ৬৩০টি স্থাপনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। ইসরায়েল লক্ষ্য করে গুচ্ছ বোমা হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিব সহ মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে একযোগে আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে আইআরজিসির কুদস ফোর্সের সামরিক ঘাঁটি সহ তেহরানে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লেবাননে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। ইরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্টো ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেয়ার দাবি করেছে তেহরান। স্থানীয় সময় সোমবার রাতে তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থা এমডিএ। হাইফা ও নেসের শহরের আশেপাশের এলাকায় একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরান লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ড্রোন অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডার। এছাড়া আইআরজিসির কুদস ফোর্সের সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে আক্রমণের দাবি করেছে আইডিএফ। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি না হলে ইরানে হামলা অব্যাহত রাখার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও ইরানের সঙ্গে যৌথভাবে নিয়ন্ত্রণের কথা জানান তিনি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনার দাবি করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সঙ্গে আলোচনার দাবি নাকচ করে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপ হয়নি বলে জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র মিথ্যার আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরাকের শিয়া নেতৃত্বাধীন মিলিশিয়া সংগঠন পিএমএফের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের মধ্যে সংগঠনটির একজন কমান্ডারও আছেন। সোমবার রাতে আনবার প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। পিএমএফের দাবি এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের তথ্য অনুযায়ী সংগঠনটির সদর দফতরে নিরাপত্তা বৈঠকের সময় আক্রমণ করা হয়। হামলা হলেও যোদ্ধাদের আদর্শ থেকে সরানো যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নাগরিকদের মিলন মেলায় পরিণত হয়েছিল এক ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সোমবার কুয়ালালামপুরের আমপাংয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের পাশাপাশি যোগ দেন মালয়, চীনা ও ভারতীয় নাগরিকরাও। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন প্রবাসী কর্মী ও স্থানীয় নাগরিক অংশ নেন। উৎসবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা, দাতো এবং দাতশ্রীরা। আপ্যায়নে ছিল দেশীয় সেমাই, ফিরনি, পায়েস, দই মিষ্টির পাশাপাশি মালয়েশিয়ান ঘরানার বাহারি সব পদের খাবার। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। সমালোচনা হলেও দেশের প্রয়োজনে দল নির্বাচনে হার্ডলাইনে যেতে প্রস্তুত বিসিবি নির্বাচক প্যানেলের নতুন চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। রিজিওনাল ক্রিকেট বিবেচনায় রেখে নির্বাচকরা কাজ করবেন জোন ভিত্তিক। শুধু অবসরের জন্য নয়, সাকিবকে দীর্ঘমেয়াদে দলে চান বাশার। একদিন আগেই নতুন করে বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। প্রায় ৮ বছর কাজ করেছেন নির্বাচক হিসেবে, মাঝে ২ বছর ছিলেন ভিন্ন ভূমিকায়।
ঈদের ছুটি শেষে প্রধান নির্বাচক হিসেবে প্রথম দিন অফিস করলেন বাশার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানালেন সাবেক অধিনায়ক। নবনিযুক্ত প্রধান নির্বাচক কিছুটা কঠোর বার্তায় দিলেন দল গঠন নিয়ে। ডিসিশন বোল্ড নিতে হলে কিছুটা কথা শুনতে হয়, মানে এবং আমি একটা জিনিস ফিল করি যে আমি সবসময় রাইট হব তা না, আমি সবসময় রাইট হব না, আমি রং হব, বাট আমার হার্ট যেটা বলে, আমার মানে জাজমেন্ট যেটা বলে আমি সেটা করবো। মূল কনসার্ন আসলে আমি যেন যেটা চিন্তা করি সঠিক চিন্তা করবো। ভিন্ন পরিকল্পনা বোর্ডের নির্বাচকরা কাজ করবেন জোন ভিত্তিক, আছে আরও কিছু বিশেষ ভাবনাও। হাসি বলছেন শান্ত তো আগে থেকে কাজ করছিলেন, বাকি যে দুজন এসেছেন নাইম ইসলাম অনেক এক্সপিরিয়েন্স, দুজনকে এটা দিয়ে গেলে হয়তো চিফের জন্য সব দিকে যাওয়া অসুবিধা, তো সিলেক্টর কোনো একটা জোন ভাগ করে দিলে তিনি হয়তো ওই জোনে যে কাজ করতে পারবেন। ডিভিশন ভিত্তিক কোনো সিলেক্টর দেয়া যে কাজ করবে ন্যাশনাল সিলেক্টরদের সাথে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাকিবের দেশে ফেরার আলোচনাও হয়েছে জোরালো, যদিও কবে ফিরবেন সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান যে আসুক, যেন লম্বা সময়ের জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। দায়িত্ব নিয়ে কথা বলেছেন সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর সঙ্গেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ। জোড়া গোল করে অভিষেকে বাজিমাত করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারালো বাংলাদেশ। এমন একটা মুহূর্তের অপেক্ষা বাংলাদেশি ফুটবল সমর্থকদের দীর্ঘদিন। এমন একজন ফুটবলারের জন্য চাতক পাখির মতো বসেছিল বাফুফে। একের পর এক প্রবাসী ফুটবলার দেশে আসলেও তাদের মাঝে ফরওয়ার্ড পজিশনের কাউকেই যেন পাচ্ছিল না ম্যানেজমেন্ট। যারাই আসছিলেন তারা সবাই হয় মাঝমাঠ অথবা রক্ষণের সেনানি, কিন্তু ফরওয়ার্ড বলতে যা বোঝায় সেই ক্লিনিক্যাল ফিনিশ কিংবা ফ্রিকিক পেনাল্টি থেকে গোল করার মতো কেউ ছিলেন না তালিকায়। মালদ্বীপে পাকিস্তানের বিপক্ষে বয়সভিত্তিক সাফের প্রথম ম্যাচেই সে আক্ষেপ অনেকটাই মিটিয়ে দিয়েছেন রোনান সুলিভান। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলারের পায়ের জাদুতে বুঁদ হয়েছেন মাঠে উপস্থিত কয়েক হাজার বাংলাদেশি দর্শক। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিল লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরুটা একেবারেই ভালো ছিল না বাংলাদেশের। বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও মাঝমাঠের সঙ্গে ফরওয়ার্ড লাইনের তালমিল হচ্ছিল না কোনোভাবেই। সতীর্থদের সঙ্গে ঠিক যেন নিজেকে মেলাতে পারছিলেন না রোনান। কোনো বোঝাপড়াই দেখা যায়নি বাংলাদেশ দলের মাঝে। তবে বিরতি থেকে ফিরতেই বদলে যায় দৃশ্যপট। একের পর এক আক্রমণে উঠতে থাকে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় 54 মিনিটে বক্সের 30 গজ বাইরে থেকে ফ্রিকিক পায় লাল সবুজ, আর সেখানেই বাজিমাত। দুর্দান্ত এক ফ্রিকিক থেকে দলকে এগিয়ে দেন রোনান সুলিভান। আনন্দে ফেটে পড়ে গ্যালারি, উৎসবের মঞ্চ বাংলাদেশ ডাগআউট। সেই যে শুরু, এরপর মাঠে বাংলাদেশকে থামাতে হিমশিম খায় পাকিস্তানিরা। 61 মিনিটে গোল শোধ করলেও ফাউলের কারণে পাকিস্তানের সে চেষ্টা বাতিল করে দেন রেফারি। হতাশ পাকিস্তানিরা ম্যাচ থেকেই ছিটকে যায় এক প্রকার। 66 মিনিটে আবারও দৃশ্যপটে হাজির রোনান সুলিভান। এবার মাঠের ডান পাশ থেকে শেখ সংগ্রাম ডায়াগোনাল বল পাঠান ডি বক্সে। পাকিস্তানি ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে সে বলে মাথা ছুঁইয়ে দেন রোনান। মাপা হেডে বল চলে যায় পাকিস্তানের জালে। আনন্দে গ্যালারির দিকে ছুটে গিয়ে দর্শকদের সঙ্গে উদযাপনে মাতে পুরো বাংলাদেশ দল। এরপর বাকিটা সময় গোল করার আপ্রাণ চেষ্টা চালিয়েও লাভ হয়নি পাকিস্তানের। 2-0 জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ ভারত। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময়। এপ্রিলেই সুফল পাওয়ার আশা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব বিএনপির। 2 এপ্রিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন। মতপার্থক্যে প্রাধান্য পাবে সংবিধান। এবং ক্লিনিক হাসপাতালে অনিয়মের পাহাড়। রাজধানীতে অভিযানে বন্ধ কয়েকটি। মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এ ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।